আমাকে যা না তাই একটু যদি হেল্প নাই কেন আপনি তো সাধুর সঙ্গেই কথা চাকর বাকর মুখে মুখে আমি পছন্দ করি না। কোথায় যাবো আপনি আমার সঙ্গে কথায় কথায় ইঞ্জিনি বলেন, আমি কি করে বুঝবো বলেন? আমি তো লেখাপড়া জানি না, সূক্ষ্ম সূক্ষ্ম মানুষ। আমার নাতি আস্তা বুঝলি 3 দর্জন পাস লেখাপড়া করেছে, বলতেই পারেন কাঁচা মানুষ আমাকে আবার টাকা দাম দেয় এমনি ভাবে কোথায় কোথায় যদি ইঞ্জিনি বলে চাকরি ছেড়ে আমাকে একদিন পালাতে হবে দেখছি। কখনো বলে ভাই, কখনো বলে দারোয়ান, কখনো বলে ফুল। আমিও একদিন বুড়িতে দেখিয়ে দেব। পুরুষের মনোরঞ্জন করে নিজের অন্ন আমি জোগাড় করছি, অথচ স্বামী জানে আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করছি। ধীরে ধীরে আমি নরকের দিকে এগিয়ে যাচ্ছি, পারছি না, আমি আর পারছি না ঠাকুর, আমি আর পারছি না। এই নরক যন্ত্রণা থেকে আমাকে অব্যাহতি দাও ঠাকুর। জীবনটা কাব্য নয়, নাটক নয়, কঠোর বাস্তব। ইচ্ছার বিরুদ্ধে মানুষকে অনেক কাজে করতে হয়। আপনি ভয় পাবেন না বাবু, কাতর আমি নই। হঠাৎ চোখে যেন কি একটা পড়লো, তাই আমি আজ একজন মালদার লোক আসবে, হঠাৎ করে প্রচুর পয়সা করেছে। নাচে গানে যদি তাকে মনোরঞ্জন করতে পারো তাহলে তোমার ফিউচার ব্রাইট। কি করতে হবে বলুন? নারীর দেহে যতগুলো অস্ত্র আছে একসঙ্গে প্রয়োগ করতে হবে, কারণ লোকটা বিবাহিত। সস্তা ভঙ্গি দিয়ে ওর মন জয় করা যাবে না। বাঙালি তো? হ্যাঁ, বাঙালি তো বটেই, তবে ছাপোষা বাঙালি। আমরা যাদের বলি মধ্যবিত্ত, হঠাৎ প্রচুর কথা পেয়ে। আচ্ছা স্বর্ণেন্দু বাবু, বলো। আচ্ছা, এই যে মেয়েদের সাংসারিক দুর্বলতার সুযোগ দিয়ে তাদের এই নরকের পথে আপনি টেনে আনছেন, এর জন্য আপনার বিবেকটা বিদ্রুপ করে না? বিবেক? স্বর্ণেন্দু বাবু, বিবেক কোনো সত্য, অসব হচ্ছে কেতাবি কথা।
মন ভরানো ছন্দ কথা, বাস্তবে এদের কোনো মিল নেই। যেন তেন প্রকারে অর্থ উপার্জন করো, বিবেকের খিড়কিটা খোলা রেখে। আচ্ছা ধরুন, কোন দৈব দুর্ভিক্ষে আপনার নিজের বোন কোনদিন এইখানে এসে পড়ে? মিথ্যা! চমকে উঠলেন কেন? আমি একটা এক্সাম্পল দিলাম। ধরুন আপনার বোন এলো, এসে যথাযথি আপনার দালালদের হাতেই পড়লো। Stop! Stop! সর্বেন্দ্র বাবু, মিথ্যা! আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এই সব আলোচনা এখানে করবে না। আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। আমি যাচ্ছি তাই। সর্বেন্দ্র বাবু, আপনি একটু মার্জনা করবেন। আমি জানতাম না আপনার মতো মানুষের দুর্বলতার স্থান আছে। রানী, ওরে রানী, তুই যেখানেই থাকিস আমি তোকে ভুলবো না রে, আমি তোকে ভুলবো না। আমার কঠিন অসুখের জন্য তুই এই পথে একদিন হারিয়ে গিয়েছিলি, তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম এই মনে ধরা সমাজটাকে নরকে বানাবো। এই নাও শৈলী। হ্যাঁ, তুই এসে পড়েছিস। আমি ভাবলাম নিশার পরে তুই অন্য গলিতে ঢুকে গেছিস। আয় আয় আয়। এই গান, তুই কি আমাকে রিভেদির মাথা দিতে এই গলিতে ইতিপূর্বে আমি বহুবার এসেছি, রাতের পর রাত কাটিয়েছি। হ্যাঁ, তোর পাঠ করছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, ওঠে হয়নি এখনো এরকম দৌড়াল মাল আমি সারাদিন সাবাল করতে পারি। এই ডাক ছাড়া তুমি সম্মতি দিবি তুই বস, আমি বিভাগে ডাকছি। হ্যাঁ সব মাল যদি আমার পছন্দ হয় না, টাকায় একেবারে লালে লাল করে দেওয়া। আলোটা একটু কমিয়ে দিন, আলো আমার অসহ্য। হ্যাঁ, নাচো, গাও। হ্যাঁ নাচো, গাও। একটু দাঁড়াবো, একটু দাঁড়াবো। একটু দাঁড়া, আমি তো নদী দিদিকে একটু দেখে নিব। এসো সুন্দরী, এসো এসো। জীবন যন্ত্রণা থেকে তুমি আমার মৃত্যু দাও, আমার নিজের দাদা। আমি আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। অসহ্য, অসহ্য এই জীবন যন্ত্রণা। শৈলে, এই শৈলে, শৈলে, মেয়েটাকে তুই চিনিস? তোকে দাদা বললে? পাড়ার মেয়ে বুঝি? আমাকে একটু ছেড়ে দিতে পারিস রে সন্দেন্দু? জানিস রে সন্দেন্দু, এই, ও
শিক্ষিত জানোয়ার, তুই একটা শিক্ষিত জানোয়ার। যাচ্ছে ও কি সেই তরঙ্গ যাত্রা, মৃত্যু দাও হে জগদীশ্বর, রক্তকামীরা থেকে তুমি আমাকে পিতা শৈলের সহতার বোধ, লক্ষপতির মন দেহপ্রসারিণী। আমার আর্থিক দুর্ভাগ্যের জন্য রানী নহয় আমার কাছ থেকে পালিয়ে গেছে, কিন্তু শৈলের মন আমি কি মানুষ? রানীকে রানীকে হারিয়েছি বলে আর একটা মেয়েকে এই পথে টেনে আনলাম কেন? আমি ভুল করেছি, আমি মহা ভুল করেছি। এই জীবন নদী তীরে আমি বেঁধেছিলাম আশার বাসা ভেঙে গেছি, ভাঙলো ভালো জীবন নদীর তীরে আমি বেঁধেছিলাম আশার বাসা ভেঙে গেছি, ভালো ভালো আমার আশার বাসা ভেঙে গেছি, ভালো ভালো জীবন তোমার ভাবি কেমনে আমি পাইলে জীবন তোমার ভাবি কেমনে আমি পাইব
মূল্যবান জীবন নদীর তীরে কেমন আছো নরেন? চন্দ্রা কেমন আছে? জানি না হারান্দা, বছর চারেকের মধ্যে কোনো খবর আমি রাখিনি। আচ্ছা আচ্ছা নরেন দা, তুমি হারান্দা, তুমি কি বলতে পারবে আমার চন্দ্রাদি কেমন আছে? ইদানিং ভালোই আছে। চন্দ্রা বোধহয় কি একটা চাকরি পেয়েছে। প্রতিদিন বিকেলে দেখি সেজে গুজে যেতে দেখেছি। তবুও তার একটা ইল্লে হয়েছে। আচ্ছা হারান্দা, আমার মা, আমার বাবা ওরা কেমন আছে? আমি দুদিন বাড়ির কাছ থেকে ফিরে এসেছি, কিন্তু আমি বাড়ির ভিতরে যাওয়ার সাহস হয়নি। আমার বাবা কোথায়? তোমার বাবা বাড়ি থেকে চলে গেছে। কি বললে হারান্দা? তুমি কি বললে? আমার বাবা কথাটা কি জানো নরেন? অর্থের সাথে সাথে মানুষের মনেরও পরিবর্তন হয়। স্নেহ, মায়া, মমতা, অনুভূতি গুলো কিছুটা ঘোটা হয়ে যায়। থাকে শুধু দায় সারা কর্তব্য। জানো হারান্দা, আমার দাদা যেইভাবে বদলে যাবে আমি জীবনে কল্পনা করিনি। তোমার কাশিটা তো ভালো ঠেকছে না, ডাক্তার দেখাওনি? ডাক্তার একদিন ডাক্তার ঠিক দেখবে। যেদিন মরবার পর দিন সার্টিফিকেট দেওয়ার জন্য ডাক্তার আমাকে ঠিক দেখবে। তার উপর অভিমান করে নিজের জীবনটা নষ্ট করে দিবে। অভিমান না, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ অভিমান আমার নেই। এই নিষ্ঠুর পৃথিবীর সমস্ত হিসাব বিকাশ সকিয়ে আমি চলে যাচ্ছি। বিয়ে পাশ করে ভদ্রগোছের চাকরি যখন আমি পেলাম না, বাজবার সমস্ত পথ আমার মুক্ত। দিলে দিলে আমার জীবনের মূল্য শেষ হয়ে যাচ্ছে। অথচ পাঠ্য জীবনে কত রঙিন স্বপ্ন আমি দেখেছিলাম। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে গণতান্ত্রিক সমাজটাকে আমি ভেঙে গুড়িয়ে দিতাম। যেখানে শিক্ষার কোনো মূল্য নেই, গণসূত্রের কোনো দাম নেই, যেখানে বিয়ে পাস করে সরকারি সিমেন্ট লোহা চুরি করতে পারেনি বলে ওর দাদাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে। সাধুতা, সত্যবাদিতা কোনো মূল্য নেই, কোনো সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ভদ্র সহকারে শুনছেন একখানি
অশ্রু সজল সমাজের পাতা থেকে তুলে আনা একখানি সামাজিক যাত্রাপালা, জীবন নদীর তীরে। আমাদের যাত্রাপালায় ঠিক এমনি করে আরো 12টি বছর কেটে গেল। ঠিক 12 বছর পর সেই দেব যে উচ্চ শিক্ষার জন্য দার্জিলিং গিয়েছিল, সেই দেব আবার ফিরে আসছে। সেটি চিনতে পারবেন তার প্রাণের চেয়ে অধিক কাকামণিকে, যে আজ একটা রাস্তার গলি। চিনতে পারবে তার দাদু দিদাকে, যারা পথে পথে ভিক্ষে করে ঘুরছে। এই সকল প্রশ্নের জবাব পেতে আসুন আমরা আবার আপনাদেরকে ফিরে নিয়ে যাচ্ছি আমাদের চলমান যাত্রাপালার পরবর্তী দৃশ্যে। Look at the desk. আমরা ছুটে যাই তাড়াতাড়ি, শত পরিশ্রমে করোনা তো অবহেলা, তোমরা আমাদের গরিব বলে করোনা তো অবহেলা। কত পরিশ্রমে দুটি টাকা যাবে সবারই মাথা মাথায় স্টেশনে থামবে গাড়ি, আমরা ছুটে যাই তাড়াতাড়ি। শত পরিশ্রমে দুটি টাকা যাবে সবারই মাথায় মাথায় আমরা ঘুরি, ও ভাই ঘুরি, আমরা ঘুরি, ও ভাই ঘুরি, আমরা ঘুরি, ও ভাই ঘুরি, আমরা কোথায় যাবেন বাবু? বক্সি গলি যাবো, পারবে না যেতে? না বাবু, বক্সি গলি আমি যাই না। কি আশ্চর্য, ভালো হয়ে একটু বেশি নেবে। চলো চলো। না বাবু, সেখানে যেতে আমার একটু অসুবিধা আছে। মানে মানে ও রাস্তায় আমি যাই
আপনি আপনি অন্য কোনো গুলি নিয়ে চলে যান। একটি রিক্সাও তো দেখতে পাচ্ছি না। আচ্ছা কি ব্যাপার বলো তো, রিক্সাওয়ালা সব পালালো কোথায়? একটা রিক্সাওয়ালার ছেলে মারা গেছে, তাই আজ ওরা সুখ দিবস পালন করছে। বাহ, ওদের মধ্যে দেখছি বেশ ইউনিটি করছে। কিন্তু বাপু, আমি এখন বাড়ি যাব কি করে? মা বাবা নয় আসছেন নে, কিন্তু তোমার কাকামণি যে কেন এলো না কিছুই বুঝতে পারছি না। আপনি কি বক্সি গলিতেই থাকেন? থাকে না ছিলাম, 10-11 বছর পরে দেশে ফিরছি। তুমি আমার বেডিংটা নিয়ে চলো না, যা ভাড়া হয় তার চেয়ে না 1 টাকা বেশি নিও। বক্সি গলি কোন বাড়িতে থাকেন? সোহেল গাঙ্গুলি নাম করা কন্ট্রাক্টর, উনি আমার বাবা। তাছাড়া তুমি যখন ওখানে থাকো নিশ্চয় আমার বাবাকে চিনবে। বাপরে, কে আপনি? বলুন কে আপনি? বাপ্পি বলে ছোটবেলা আমাকে এক যদি আদর করে রাখতো, তার সেই সংকল্প করে কাজ আজ আমার সবল দিতে পারছে। আপনি তুমি কি আমার? আরে বাপি না, আমি তার পেতারটা নরেন গাঙ্গুলি হারিয়ে গেছে। আমি তাকে চিনি না রে বাপি, আমি তাকে। তুই বাড়ি যা বাপি, তুই হয়ে যা, তোর জন্য গাড়ি এসেছে। আবার আর খোঁজার তুই করিস। আমি বেশ ভালো আছি। আমার জন্য তুই কোনো ভক্ত তোমার বাপের তুই যাও, গাড়ি ছাড়। তুমি কে? সে কি দাদু ভাই, আমাকে তো চিনতে পারছো না? আই দিনা মানে তোমার মাদারের নাম ছুরি গ্রান্ড মাদার। 2 বছর আগে তোমার মাদারের সঙ্গে আমি গিয়েছিলাম, তুমি আমাকে দেখেছো। তোমার মাদারের সঙ্গে আমি গিয়েছি। বলে কিনা তুমি কে? আরে আমি তো তোমার সব। মারা না কেন? মানে শরীর খারাপ, কাল সারা রাত জেগেছে। নাচতে গিয়েছিল বলে আজও বাড়িতে পাখি আছে। 10-11 বছর বাদে তুমি বাড়িতে ফিরে আসছো, তাই বাড়িতে পাখি দিয়েছে। আমার দিদা এলো না কেন? ও মা, আমি তো তোমার দিদা। না, তুমি আমার দিদা নও, আমি আমার নিজের দিদার কথা বলছি। তুমি আমার মায়ের মা, তাকে ফিরে আসো। বাড়ি দিয়ে এসেছি। 4 কাকা রাস্তায় গুলিগিরি করছে, গাড়ির বিলাসিতা গান শোনা পাই না। এই মান আমি মাথায় করে নিয়ে আমার লক্ষ্যপতি পিতা সোহেল গাঙ্গুলির সাথে দেখি আমার সম্ভ্রান্ত পিতার সব বাড়ি কোথায় থাকে। আমার এই শিশু বোনটাকে বহুদিন আগে তোমরা গলা কেটে হত্যা করেছিলে। যাকে আমি সব চাইতে বেশি ভালোবাসতাম, সে আজ ওই রাস্তার একটা কুলি। কুলি ছাড়া আর কি হবে? কুলি ছাড়া আর কি হবে? সদর রাস্তা দিয়ে এইভাবে মোট বাটাই করে যদি বাড়িতে প্রয়োগ করে, তাহলে মান সম্মান থাকবে শৈলেতে। বংশটাই হচ্ছে ছোট লোকের বংশ।
কুকুর বিড়ালে খেয়ে ফেলবে। কই গো এলে মা, কি গো মা, কিছু বলবে? আরে কুমোর, আমার দেব নাকি দুপুরে বাড়ি এসে আমার কাছে একটু পাঠিয়ে দিস না। দীর্ঘ 12টা বছর হলো আমি আমার দাদু ভাইকে দেখিনি। ওরা কতদিন গেছে জিজ্ঞাসা করলে না দেবকে দেখতে যাবে। কেঁদো না মা, কেঁদো না। দাদা বাবুকে গিয়ে আমি বলে দেব তোমার সঙ্গে দেখা করতে আসবে। আমাকে দেখো মা, আমি এসে থালা গেলাস নিয়ে যাবো। এসব কি মা, দিদা জলের ভিডিও সুন্দর চিবাচ্ছ কেন? এসব নোংরা থালা ভাটি বাগুর থেকে জোগাড় করে এনেছো কেন? কেন ওই ভাঙ্গা থালাটাকে খেতে দিচ্ছ মা? জবাব দাও, জবাব দাও। কোন স্পর্ধাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করছো? এই বাবা, বুড়ো মানুষ তো, বিষ দিলে যদি ভেঙে তোমার মা দেবো। চেয়ার টেবিলে বসে স্টিলের বাসনে খাচ্ছ মাছ মাংসের ছড়াছড়ি। দিদা কেন, আমার দিদা কেন ওই জলের নিজের সুখ করে দিতে কেন? কেন তার প্রতি এত মহাভাব? বলতে পারো তার বদলে তোমরা এই বাড়িতে আসতে পেরেছো? এই বাবা, লুচি মাংস হজম করতে পারে না বলেই দেওয়া। দেখেছো কোনদিন? ও মা, তোকে ডেকে জিজ্ঞাসা করে দেখ না, হজমের গোলমাল আছে বলেই লুচি মাংস দেওয়া হয় না। তুই তো একেবারে অবাক করলি বাবু। এই বাড়ির ঝি চাকর পর্যন্ত ডাল ভাত খায় না। কিন্তু আমার দিদাও খাইবা। আমি আমার দিদাকে খেতে দেখেছি 10 বছর পূর্বের কথা। আমি একা ভুলে যাইনি মা। পদে পদে তোমরা দিদাকে লাঞ্ছিত করছো, কথায় কথায় অপমান করেছো। আমি সত্য ছিলাম, প্রতিবাদের ভাষা ছিল না। আজ আমি বড় হয়েছি, আজ আমি প্রতিবাদ করবো। করছিস কেন বাবা, দেবু? বাবা, উনি কে বাড়ির ছে না তোমার মা? উনি কি তোমার গর্ভধারিণী জননে এই গাঙ্গুলি বাড়ির মাইনা করে আসে? কি হালে তোমরা ওকে রেখেছো? আমার মায়ের পোশাকটার দিকে তাকাও, আর তোমার মায়ের পোশাকটাও। কাপড় চোপড় নষ্ট করে ফেলে
তোমার মা আমার ছেলেটা বাড়িতে আসবার সঙ্গে সঙ্গে কানে বিষ মন্ত্র ঢেলে দিয়েছে। তোমার মা হচ্ছে একটা পাক্কা ডাইনি। আমি শুধু বাসন্তী মাকে বলে যাচ্ছি, হে বাসন্তী মা, আমার একমাত্র সন্তানের মন যে মিশিয়ে দিয়েছে এই জন্মে আমি যেন দেখে যাই, তার যেন ভিক্ষা করে যাবে না, আমি যেন এই চোখে থাপ দেখে যেতে আজে বাজে মাথা গরম করছিস। আমার মা, আমি তাকে অবহেলা করব? ভবনদা, এই ভবনদা, আমার ভবনকে ডাকছিস কেন? এদিকে এসো। বলো দাদা বাবু। এই থালা গ্লাসটা নিয়ে রক্তময় ছুঁড়ে ফেলে দাও। ভবনদা, রক্তময় নয় ভবনদা, এই থালা গ্লাসটা যত্ন করে রাখতে পারছি। 10 বছর পরে এই থালা গ্লাসটা আমার কাজে লাগবে। দেখো, হারিয়ে যেন না যায়। ঠিক আছে, লাগবে দাদা বাবু। 10 বছর পরে এই থালা গ্লাসটাই আমার পূজনীয় মা এবং আমার শ্রদ্ধা বাবাকে দিতে হবে না। তাই বলছে এই থালা গ্লাসটা যত্ন করে আলমারিতে তুলে রাখতে। দেখিস ওই থালা গ্লাসটা হারিয়ে না যায়। তোমরাই গুরুজন, তোমরাই তোমাকে শিক্ষা দিচ্ছ বাবা, তার সঙ্গে কি ব্যবহার করতে হবে। আমার পিতা যদি এই নোংরা থালা গ্লাসটাই খেতে পারে, তাহলে আমার মা কেন পারবে না? আমার মা কেন পারবে না? মা, শেষ পর্যন্ত তুমি আমার সাথে এইভাবে শত্রুতা করলে মা? আমি শুধু ভগবানের কাছে বলে যাচ্ছি, আমার বুকটা যেমন সেদিন জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, তোর বুকটাও এমন করে জ্বলবে। মা, এই ছেলে দিয়ে কোনদিন তুই শান্তি পাবি না, কোনদিন মা, অভিশাপ আমি দিতে চাই রে, অভিশাপ আমি দিতে চাই রে, কিন্তু আমার অন্তরের অন্তঃস্থল হতে বেরিয়ে আসে বুক ফাটা হাহাকার। আশা করে আমি তোর বিয়ে দিয়েছিলাম, তুই যে আজ এমনি ভাবে বদলে গেলি রে। এই দুঃখ আমার মনেও যাবে না। বাবু, থালা গ্লাসকে আলমারিতে তুলে রাখবো। হ্যালো, ওই যে ছোট বাবু বলে গেলেন, 10 বছর বাদে তিনার স্ত্রী এসে আপনাদের খেতে দেবে। অপদার্থ, নির্বদ্ধ দেখা। যা, ওই থালা গ্লাস নর্দমায় ফেলে দিয়ে আয়। আরে শোন, মাকে রান্নাঘরে আসন পেতে দিতে বলবি, আর স্টিলের বাসনে যেন খেতে দেয়। এ হচ্ছে বড় বাবুর হুকুম। আর আগে বলেন, কাল সকালে আমার সঙ্গে বাজারে যাবি, বুঝলি? মার জন্য নতুন লেপ তোষক
কিনতে হবে। আর হ্যাঁ, এক্ষুনি চারতলার ওই দক্ষিণের ঘরটা মার জন্য খুলে দে। আজ থেকে মা ওই ঘরেই থাকবে। আগে সে ঘরে তো মেম সাহেব থাকে। আপনি আপনার শাশুড়ি মা যখনই আসেন ওই ঘরেই থাকে। শাশুড়ির চেয়ে মা অনেক বড়, বুঝলি? পৃথিবীতে মায়ের মতো বস্তু আর কিছুই নেই। লেখাপড়া তো শিখিসনি, কি করে শিখবি মা কি বস্তু? আয় আয় আমার সঙ্গে। ভূতের মুখে রাম না, একে বলে খেলার নাম বাবাজি। এতদিন বুড়িকে যা কষ্ট দিয়েছে জানেন একমাত্র ভগবান। আজ উপযুক্ত ছেলে এসে যখন ধমক দিয়েছে অমনি বাবুর সুর পাল্টে গেছে। ছোট বাবু বলেছে এই থালা গ্লাস যত্ন করে তুলে রাখতে হবে। আমি তাই রাখবো। আমার রিজার্ভ ঘরে দখল করেছিস কেন? এও বিরানি ফুল। এই 100 বার চেঁচাবো, 1000 বার চেঁচাবো, উইদাউট মাই পারমিশন আমার ঘরে গোয়িং করেছিস কেন? বল হত ছাড়া, এও বিরানি ফুল, আমার ঘরে গোয়িং করেছিস কেন? ও ঘরে মা থাকবে। মা থাকে, নিচে থাকবার ঠাই নেই, বলে দিলি আদা। তোর বাবুর মাকে বলে দিস এই বাড়িতে আমার মুখের কথায় সবকিছু চলবে। আমি যা বলবো সবাইকে তাই করতে হবে। এতদিন হয়েছে, কিন্তু আজ থেকে তা আর হবে না। তোমার যদি এতটুকু আত্মসম্মান জ্ঞানে থাকে তাহলে কাল থেকে এই বাড়িতে তুমি আর আসবে না। আমি এখানে না থাকলেও তোমাদের সব কথাগুলো আমি শুনেছি। আশা করি তোমরা আমাকে অযথার ক্ষিপ্ত করে তুলবে না। কিন্তু তোমাদের সত্যের ছবিগুলো আমার অবচেতন মনে হত্যা করে আঁকা আছে দিদা। তাই তো জ্ঞান ভাবতে পর্যন্ত আমার মাকে আমি শ্রদ্ধা করতে পারিনি, বাবাকে আমি ভালোবাসতে পারিনি। তোমরা শুধু আমার জীবনটাই হাহাকার করে পড়িয়ে তুলি। তোমাদের মেয়েকে বড় আশা করে যারা এই ঘরের বউ করে এনেছিল তাদের জীবনটাও তোমরা ব্যর্থ করে দিয়েছ, ব্যর্থ করে দিয়েছ। তোদের বাড়িতে আমার থাকতে পাই দেবে না। এই তোদের বাড়িতে আমি ফেলে গেলাম। আর যদি কোনোদিন আসি তাহলে মেয়ে জামাই বাড়িতে যদি আমি পাবি তাহলে আমার নামে কুকুর। তুমি না এই বাড়ির শিয়াল কুকুরগুলো কেঁদে কেঁদে মরেই যাবে। যেমন কুকুর তেমনি মুগুর, গায়ে মানে না নিজেই মুড়ল। আজ থেকে মুড়লি করে তোমার ফুরিয়ে গেল। আপনারা এতক্ষণ শুনছেন একখানি অশ্রু সজল যাত্রাপালা জীবন নদীর তীরে। আমাদের যাত্রাপালার আর সামান্য কিছু অংশ
অংশ বাকি রয়েছে। আশা রাখছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু ভিন্ন চল।